আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সহজ একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসছি। সহজ অধ্যায়টার নাম হলো পরিসংখ্যান। শুধুমাত্র একটা অধ্যায় করলে অবশ্যই খুব সহজে এসএসসি পরীক্ষায় পাশ করা যায়। পরিসংখ্যান করতে হলে তিন রকম গ্রাফ করতে হয়, ঠিক আছে? যেমন তোমার হলো আয়তলেখ, বহুভুজ রেখা, অজীব রেখা। কি বললাম? আয়তলেখ, বহুভুজ রেখা, অজীব রেখা। এছাড়াও তোমার করা লাগে মধ্যক, প্রচুরক, তারপর তোমার হলো গড়, আরো বিভিন্ন ক নম্বরে ছোট ছোট অঙ্কগুলো আসে। তো যদি তুমি এই 5 থেকে 6 টপিক শিখতে পারো, ওই ক নম্বর যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, ওইগুলো তুমি অবশ্যই ভালো মতো পারবা। তো আমরা আগে তিনটা চিত্র সম্পর্কে আলোচনা করি। দেখো, আয়তলেখ, অবশ্যই খেয়াল করে দেখো, আয়তলেখ, বহুভুজ রেখা, অজীব রেখা। আয়তলেখ বের করতে হলে তোমাকে অবশ্যই কি বলতো, আমি দেখো লিখছি, খুব সুন্দরভাবে লিখছি, বেসিক থেকে শুরু করে সুন্দরভাবে দেখো সাজাই গোছাই লেখা আছে এখানে। তুমি একটুখানি মনোযোগ দিলেই তুমি অবশ্যই এই অধ্যায় থেকে 10-এ 10 বা 20-এ 20 যে কয় নাম্বারে আসুক না কেন, তুমি অবশ্যই ভালো একটা মার্ক করতে পারবা এবং তুমি একটা অধ্যায় করলে তুমি পাস করতে পারবা। তো খেয়াল করে দেখো, আয়তলেখ বের করতে হলে অবশ্যই তোমাকে কি বলতো, অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্ত বের করতে হবে। কি বের করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্ত বের করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্ত কিভাবে বের করে এটা আমি অবশ্যই শেখাবো। তো আমরা কি একটু বেসিকটা আলোচনা করে নিই, ঠিক আছে? তারপরে দেখো বহুভুজ। আয়তলেখ আমাদের করতে হলে অবশ্যই করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্ত, এবং বহুভুজ রেখা বের করতে হলে অবশ্যই তোমার কি করতে হবে বলতো, ওই শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। কি বের করতে হবে? ওই শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। এবার আমরা আসি কি বলতো, অজীব রেখা। অজীব রেখা বের করতে হলে অবশ্যই তোমাকে কি বলতো, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো আমরা আরেকটু রিপিট করি, খেয়াল করে দেখো, আয়তলেখ বের করতে হলে আমরা কি করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্ত বের করতে হবে। বহুভুজ রেখা বের করতে হলে তোমাকে শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে, এবং অজীব রেখা বের করতে হলে তোমাকে কি বলতো, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। এই তিনটা টপিকসই বের করা আমি যেমন তোমাকে ম্যাথ করাবো এর পরবর্তী ধাপে, তখন তুমি অবশ্যই খুব সহজেই বুঝতে পারবে, ঠিক আছে? তো এরপর আমি কি আলোচনা করব, মধ্যক, প্রচুরক এবং তোমার কি বলতো যে গড়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। মধ্যক করতে গেলে তোমাকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা করতে হবে। কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। আমরা কিন্তু একটু আগে একটা জিনিস শিখলাম, সেটা হলো কি বলতো, অজীব রেখা করতে গেলেও কোনো ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগে, আবার এই মধ্যক করতে গেলেও ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগে। তাহলে দুটা মনে রাখা খুব সহজ না, বলো? তাহলে খুব সহজে কিন্তু একটা বের করতে পারলে দুটা বের করতে পারবা, তাই না? তাহলে মধ্যক করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, এবং তোমাকে এই মধ্যকের সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? মধ্যকের কি মনে রাখতে হবে? সূত্র মনে রাখতে হবে। মধ্যক সূত্রটা কি দেখো তো, L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। কি বললাম? L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। বুঝতে পারছো স্টুডেন্টরা? এবার খেয়াল করে দেখো, মধ্যক যদি তুমি এই সূত্রটা মুখস্থ করতে পারো, তাহলে মধ্যক সহজে বের করতে পারবা, এবং কিভাবে বের করতে হয় আমি এটা তোমাদের দেখাবো অবশ্যই। আমি তো বেসিক তোমাদের কি সূত্রগুলো, বেসিকগুলো এগুলো আলোচনা করছি আগে, তারপর আমি এগুলো করাবো। প্রচুরক বের করতে হলে তোমাকে অবশ্যই কোনো কিছুই বের করা লাগে না। এটা একটা মজার একটা বিষয়, যে উদ্দীপকটা দেয়া থাকে, অর্থাৎ যে শ্রেণীবৃত্তীয় গণসংখ্যা দেয়া থাকে, ওটার মাধ্যমেই করা যায়, ঠিক আছে? অর্থাৎ প্রচুরক করতে গেলে কোনো কিছু বের করা লাগে না। খেয়াল করে দাও, কোনো কিছু বের করা লাগে না। দেখো আমি খুব সুন্দর করে লিখে দিছি। আর প্রচুরের সূত্র আছে অবশ্যই। প্রচুরের সূত্র কি? L প্লাস f1/f1 প্লাস f2 গুণ h। এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, f1 কি ভাইয়া, l কি, h কি? এইগুলো যখন আমি তোমাকে বিস্তারিত আলোচনা করব, একটা অঙ্কের মাধ্যমে যখন প্রত্যেকটা টপিক শিখাবো, তখন তুমি খুব সহজেই পারবা। বুঝতে পারছো? তো যারা বর্তমান যারা নবম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে আছো, বা এর সামনে এসএসসি পরীক্ষা দিবা বা দিচ্ছ যারা, তারা অবশ্যই তোমার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে স্টুডেন্ট? তো খেয়াল করে দেখো, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা আসবেই, সেটা হলো গড়, ঠিক আছে? গড় দুই প্রকার। গড় কয় প্রকার? দুই প্রকার। একটা হলো গাণিতিক গড়। গাণিতিক গড় সূত্র কি বলতো শোনা, x বার সমান সমান সামেশন fi xi বাই n। কি বললাম? x বার সমান সমান সামেশন fi xi বাই n। আরেকটা গড় আছে যেটা খুব ইম্পর্টেন্ট, দুটাই ইম্পর্টেন্ট, তবে এটা বেশি ইম্পর্টেন্ট।
নবম দশম শ্রেণীর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বেশি আসে। সংক্ষিপ্ত পদ্ধতি গড়, সেটা সূত্র কি? x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui বাই n গুণ x। কি বললাম আরেকবার রিপিট করি, সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা x বার সমান সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণ x। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বেসিক তো দেখলে, ঠিক আছে? বেসিকটা দেখে তো বুঝতে পারলে কতটা সহজ অঙ্ক। প্র্যাকটিক্যাল যদি আরো দেখো না, আরো সহজ হবে, একদম মনে হয় পানি। ঠিক আছে, আমি বুঝি না তোমরা কেন যে ম্যাথে ফেল করো পুরো টিম। সবাই ম্যাথে বোর্ডে দেখাও কত সহজ অঙ্ক, দেখো সবাই। ঠিক আছে, খেয়াল করে দেখো। এই অঙ্কগুলা এই 3 রকম উদ্দীপক আকারে এসে থাকে। ঠিক আছে, খেয়াল করে দেখো। তুমি ওইদিকে তাকানোর দরকার নেই, ওইদিকে পরে তাকাও, তুমি এই দিকে তাকাও। খেয়াল করো, দেখো 3টে টপিকস আমি তুলছি। দেখো এটা দেখো প্রাপ্ত নম্বর, গণসংখ্যা। এখানে দেখো কোনো শ্রেণীব্যক্তি দেয়া নাই, দেয়া আছে? কোনো শ্রেণীব্যক্তি দেয়া নাই। আর কিন্তু দেখো এখানে শ্রেণীব্যক্তি দেয়া আছে, দেখছো? শ্রেণীব্যক্তি কত করে পারছে দেখো, 31 থেকে 40, 41 থেকে 50। এভাবে দেখো, তুমি গুণে দেখো, সুন্দর করে পর গুণে গুণে দেখো, বা গুণে করে দেখো তুমি 10 করে পারছে এখানে। কিন্তু এখানে কিন্তু কোনো শ্রেণীব্যক্তি দেয়া নাই। আচ্ছা, এবং এছাড়াও দেখো আরো দেখো দেওয়া আছে 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর। খেয়াল করে দেখো আমাদের নবম দশম শিক্ষার্থীদের এই টপিকটা খুবই কমই আসে। ঠিক আছে, এটা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বেশি আসে। কিন্তু এই টপিকসটা, অর্থাৎ এই শ্রেণী ব্যক্তি আর এই গণসংখ্যা দিয়ে, অর্থাৎ এই যে শ্রেণী ব্যবধান দিয়ে যে এগুলো দেওয়া আছে এখানে 10 করে বা 5 করে বা বিভিন্ন থাকতে পারে যে অঙ্কে, যেমন এইটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এবং এটাও আসে নবম দশম শ্রেণীতে, এটাও আসে। এই এক কথায় এই প্রাপ্ত নম্বর দিয়ে, অর্থাৎ ট্যালি চিহ্ন দ্বারা যে অঙ্কগুলো করা হয়, এটাও আসে। তো আমি ট্যালি চিহ্নটা একটু পরে করাচ্ছি, তুমি আগে এইটা টপিকস দেখো, সবচেয়ে বেশি আসে এই টপিকসটা, অর্থাৎ দ্বিতীয় নম্বর টপিকসটা, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিতে যেটা থাকে। হ্যাঁ, এটা থেকে তোমার অনেক প্রশ্নগুলো হয়, এটা থেকে বিভিন্ন প্রশ্ন হয়। হ্যাঁ, এটা আমি এই টপিকসটাকেই আমি এখানে দেখো একটা মধ্যক নির্ণয় করছি, এবং আমি এটা থেকে কিছু প্রশ্ন আমি নিচে লিখবো। তো এই জন্য আমি এটা মুছে ফেলবো। দেখো এটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে সুন্দর করে আমি দেখো প্রশ্ন করছি। দেখো কিভাবে প্রশ্ন আসে। এখানে বলে যে, যদি বলে কি বলতো, মধ্যক নির্ণয় করো উদ্দীপক থেকে। উদ্দীপক থেকে কি বলতো, মধ্যক নির্ণয় করো। এবং বলতে পারে কি বলতো, উদ্দীপক থেকে প্রচুরক নির্ণয় করো। এবং বলতে পারে কি বলতো, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। কি বললো, যে উদ্দীপক থেকে মধ্য নির্ণয় করো, এবং কি বললো, যে উদ্দীপক থেকে প্রচুরক নির্ণয় করো। তো এটা উদ্দীপক আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং বসে এবং এই উদ্দীপক থেকে সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, পাশেই আমি খুব সুন্দর সহকারে মধ্য নির্ণয় করছি। ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আমি একটা নিয়ম তোমাকে শিখাই দেবো, তুমি যে কোনো মধ্যক, যে কোনো অঙ্ক এই নিয়মেই করবা। আমি তো এটা বানায় লিখছি, যে কোনো বোর্ডেরটা বলো, যে কোনো বিগত সালের বোর্ডে বলো, যে কোনো স্কুলের টেস্ট পরীক্ষাটা, টেস্ট কোশ্চিনের যে কোনো তুমি পরিসংখ্যানের ম্যাথ বলো না কেন, তুমি এই মধ্যক এই নিয়মেই করবা। এর বাইরে নিয়ম তোমার পড়া লাগবে না। তুমি এটা শিখলে তুমি এখানে 4 পাবা, টেনশনের কোনো কারণ নাই। তুমি সুন্দরভাবে এটা তাকাও, একটু ফোকাস দাও, একটু ফোকাস দাও। ভাইকে 10টা থেকে 15 মিনিট টাইম দাও, তুমি সুন্দর সহকারে। ঠিক আছে, এখান থেকে ভালো বেশি 20, এখন তো বর্তমান সময়ে এর থেকে 20 না, প্রায় 26 মার্ক এখান থেকে কমন আসে। 2 সেট সিনসিল করা যায়, তাহলে দেখো কত ধামাকা। একটা অধ্যায় করলে পাস করা যায়, খুব সহজ, একদম ইজি। তারপর এখানে তাহলে আমি তোমাদের বলেছি, ভাই কি বলছিল, যে মধ্য নির্ণয় করতে গেলে প্রথমে বেসে কি লিখেছিলাম বলো তো, ক্রমযোগ গণসংখ্যা বের করতে হবে, মনে আছে? এই দেখো ক্রমযোগ গণসংখ্যা। তাহলে দেখো তো শুনে, এখানে ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা 6টা ঘর, একটা বাড়তি ঘর নিছি। ঠিক আছে, 7টা ঘর, কয়টা ঘর নিছি? 7টা ঘর। তাহলে 7টা ঘরে আমরা কি বলতো শোনা, এই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা, এই শ্রেণী ব্যক্তি গণসংখ্যা আমরা এখান থেকে দেখে দেখে যা আছে একদম হুবহু তুলব, একদম হুবহু। আমি তো ভাই বেশি তোমার হলো অত পেশায় কথা বলার সময় নাই, যে ভিডিওটা অনেক বড় করব, এরকম কোনো চিন্তা ভাবনা নাই। শর্টকাট বলছি, সুন্দরভাবে তোমার সামনে সহজভাবে তুলে ধরছি, তুমি দ্রুত বুঝো,
বুঝে তোমার সামনে এক্সাম, বা তুমি নবম শ্রেণী পড়ো বা দশম শ্রেণী পড়ো, তোমার যে কোনো শ্রেণীতে পড়ো না কেন, মানে নবম থেকে দশম যে এসসির মধ্যে, তুমি ইনশাআল্লাহ তোমার জন্য অবশ্যই ভালো হবে, তুমি অবশ্যই খুব সহজে শিখতে পারবা। তাকাও এখানে, তাহলে এখান থেকে শ্রেণীব্যক্তি গণসংখ্যা যেখান থেকে সুন্দর করে তোলো, তুলতে পারছো। এবার দেখো কি বলছি, তোমার হলো ক্রমযোজিত গণসংখ্যা খেয়াল করে দেখো কিভাবে করতে হয়। তাহলে আমি মনে করি এখান থেকে একটু দেখে দেখে তুলছি, ঠিক আছে, এই পর্যন্ত। এবার এগুলো যোগ করলে হয় কোথায় কোথায় 40, যেটা এন এর মান হিসেবে ধরছি। তো গণসংখ্যাতে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়, প্রথমটা যা আছে তাই লিখতে হয়, প্রথমটা যা আছে তা লিখতে হয়। এবং এই তারপরে এই তোমার হলো প্রথম এখানে যে সংখ্যা 4, এই 4 এর সাথে এদিককার এই গণসংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করতে হয়, অর্থাৎ যোগ করে এই 4 আর 6 যোগ করলে কত হচ্ছে 10। আবার এই 10 আর 10 যোগ কত হচ্ছে দেখো তো 20, কত হচ্ছে 20। আবার 20 আর 12 যোগ করলে কত হচ্ছে 32, 32 আর 8 যোগ করলে কত 40। খেয়াল করে দেখো এদিকে যা বাড়াবে এখানে যোগফল তাই হবে, এই দুটো সমান সমান হবে একদম। তবে তুমি বুঝবা যে হ্যাঁ আমার ক্রমযোজিত গণসংখ্যাটা সঠিক হয়েছে। তাহলে অবশ্যই তোমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বুঝতে পারছো। এবার তোমার কাজ কি বলতো, অত কিছু আমরা গাইডে ফলো করে, অনেক কিছু গাইডে অনেক কিছু লেখে, গাইডে অনেক কিছু বিস্তারিত লেখে, অত তাকানোর সময় নাই। দেখো খেয়াল করে দেখো, অতএব n সমান কি বলতো 40 লিখবা, যে 40 তুমি যেটা পাইলে। এবার তোমার কাজ হলো, প্রথমত কাজ তোমার n/2 এর মানটা বের করে নেওয়া। এখন ভাই কেন বের করবো, কারণ এটা লাগবে তোমার, এটা হলো মেইন টপিকস, এটা না বের করতে হলে তুমি মধ্য বের করতে পারবা না। তো দেখো n/2 এর মান কিভাবে বের করে, এই 40 মানে n এর মান 40, তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি n/2 এর মান পাবা, বাই মানে ভাগ, তাহলে এখানে ভাগ করে কত পাইছ 20 পাইছো না। এবার তুমি খেয়াল করে দেখো যে এই 20 তুমি দেখো তো ক্রমযোজিত গণসংখ্যা কোন ঘরের মধ্যে আছে 20, ভালো করে দেখো তো শোনা, কোন ঘরের মধ্যে আছে 20 দেখো তো। অবশ্যই তোমার 20 আছে কি কোথায়, এখানে আছে 20, এখানে 20 আছে না, এখানে 20 আছে। আচ্ছা আমি একটু বোঝানোর জন্য দাগ আছে, তুমি পরীক্ষা হলে আবার দাগা বানা বলো, ঠিক আছে, বা অন্য অঙ্ক করলে দাগা বানা, ঠিক আছে। তো দেখো তাহলে 20 এখানে আছে, এখানে আছে না 20, তাহলে 20 আছে এই ঘরের মধ্যে। তাহলে তুমি যে ঘরের মধ্যে 20 পাইলে, তাহলে এই ঘরের শ্রেণীবৃত্তি হলো মধ্যক শ্রেণীবৃত্তি, তার মানে এটা হলো মধ্যক শ্রেণীবৃত্তি। 51 থেকে 60, 51 থেকে 60 হলো কি বলতো মধ্যক শ্রেণীবৃত্তি, 51 থেকে 60 কত মধ্যক শ্রেণীবৃত্তি। খুবই ইজি, একদম ইজি। দেখো এখান থেকে 60 কত বলতো মধ্যক শ্রেণীবৃত্তি। তাহলে আমি সুতরাং মধ্যক শ্রেণীতে পাই গেছি। অনেক সময় অনেক অঙ্কে ক নম্বরে বলে যে মধ্যকের শ্রেণীবৃত্তি বার করে, এটা হলো মধ্যক শ্রেণীবৃত্তি। এই পর্যন্ত করলে আনা, একদম সেম ক্রমযোজিত গণসংখ্যা করে নিবা, করে এই পর্যন্ত করলে আনা। তাহলে দেখছি একটা অঙ্কের মধ্যে কত কিছু লুকায়। এবং তোমার যদি বলে মধ্যক শ্রেণীর কি বলতো নিম্ন সীমা বের করো, এই জায়গায় নিম্ন সীমা এটা 51, উচ্চ সীমা বললে এটা। তো যাই হোক আমি ওই টপিকসে যাচ্ছি না, ওই টপিকস আমি পরে এক সময় ক্লাস নেবো। তো আমি এখন যেহেতু মধ্যক শিখাচ্ছি, মধ্যকই শিখাই। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, অবশ্যই এই পর্যন্ত সবাই বুঝতে পারছো মধ্যক বের করো বন্ধু, মধ্যক শ্রেণীবৃত্তি বের করো বন্ধু, অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমরা সরাসরি মধ্যক নির্ণয় চলে যাই। তাহলে কি আমরা জানি, যেহেতু আমরা জানি এটা ফর্মালিটি লেখার নিয়ম, আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। ওই যে আমি প্রথমেই লিখে দিচ্ছি সুন্দরভাবে সব বেসিক, আমি প্রথমেই তোমাকে সমস্ত বেসিক আগে খাওয়াই নিছি সুন্দরভাবে। দেখো এবার তাও খেয়াল করে দেখো, এই পুরা সূত্রের এই মানগুলো পাশে আমি বের করে নিয়েছি। দেখো কিভাবে বের করেছি, L এর মান সমান দে n/2 এর মান, fc এর মান, h এর মান, f এর মান এবং h এর মান। খেয়াল করে দেখো L এর মান কি বলতো, এই যে শ্রেণীবৃত্তি লোয়েস্ট সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যাটা, তাহলে এখানে ছোট সংখ্যা অবশ্যই 51, 60 থেকে 61 এর মধ্যে ছোট সংখ্যা হলো অবশ্যই 51, তাই L এর মান 51। n/2 এর মান তো আমরা বের করেছি, কারণ এটা বের না করতে আমরা মধ্য শ্রেণীতে বের করতে পারতাম না, পারতাম বলো। তাহলে n/2 এর মান কত 20, এটা আমরা বের করছি। এইবার তোমার তাকাও শোনাম যে fc আর f এর মান, fc আর f এর মান তুমি যদি বের করতে পারো তাহলে তুমি মধ্য বের করতে পারছো, একদম সহজ। fc মানে কি করবা, এই যে তুমি যেখানে fc আমি একটু আস্তে আস্তেই বলি, সবাই ভালো করে শোনো। fc এবং fm এর মান বের করতে হলে তোমাকে অবশ্যই এই আবার এই বক্সে ফিরে আসতে হবে। ফিরে আসে দেখো তুমি কোথায় পাইছিলে n/2 এর মান বলো তো, এখানে পাইছিলে না? একটু ভালো করে তাকাও সবাই, একটু তাকাও। আমরা fc এর মান আমরা n/2 এর মান কত পাইছিলাম, এখানে পাইছিলাম না? যেখানে তুমি n/2 এর মান পাবা, যে অঙ্কে, শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, যেখানে পাবা তার উপরেরটা fc এর মান। ক্লিয়ার? এবং f এর মান হলো যেখানে তুমি n/2 এর মান পাবা সেই সোজাসুজি এসে মেন গণসংখ্যার সোজাসুজি কি বল f এর মান। কি বললাম আরেকবার রিপিট করছি, যেই ঘরে তুমি n/2 এর মান পাবা, অর্থাৎ n/2 যে মানটা এখানে মিলে গেছে, অনেক সময় মেলে না করে, তো এখানে যেখানে পাবে n/2 এর মান সেখানের উপরেরটা হলো fc এর মান। কিসে বললাম, উপরেরটা fc এর মান। এবং
তারপরে যে সুদা তুমি পেয়েছো n/2 এর মান, সে সুদে এসে মেন গণসংখ্যা সুদাসুদি, উপরও না নিচেও না, সুদাসুদি f এর মান। ঠিক আছে, তাহলে f এর মান পাইছো। আর h মানে শ্রেণীব্যাপ্তি, h মানে শ্রেণীব্যাপ্তি। কতটা শ্রেণীব্যাপ্তি? 31 থেকে 40, 41 থেকে 50। আমি তোমাকে আগে এখানে বোঝানোর সময় বলে দিচ্ছি শ্রেণীব্যাপ্তি 10 করে আছে, দেখো 10। এখন সবই 10 এখানে মিলে গেছে, আসলে সব অঙ্ক এরকম মিলে না, তো আমি তো এখানে বানাই করছি অঙ্কটা, যেজন্য তোমরা বুঝতে পারছো। তো খেয়াল করে দেখো, আমি যে মানগুলো পাইছি এই মানগুলো আমি সুন্দর করে এখানে বসাবো। খেয়াল করতে এল এর মান দেখো শোনা, এল এর মান 51 প্লাস m/2 এর মান কত পেয়েছে 20, f এর মান 10 গুণ h এর মান কত বলতো 10, আর f এর মানও কত 10। তাহলে 51 এইভাবে রাখলাম প্লাস প্লাস কত প্লাস, আগে আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট কাজ করব, বিয়োগ কাজ করব। 10 এর থেকে 10 বাদ দিলে 10 এর সরি 20 এর থেকে 10 বাদ দিলে কত হয় 10 গুণ এদিকে আমি 10 10 কেটে দিই, তাও থাকছে 1, তাহলে এখানে 1। তাহলে 10 এর কত আছে 10, 51 যোগ 10, 51 10 যোগ করলে কত হয় 61। কত সহজ, তুমি পেয়ে গেলে কত বলতো 4, সহজে 4 পেয়ে গেলে, এত সহজ অঙ্ক। তাহলে কি করলাম, মানগুলা বের করে পাশে দাগ দে, সাইডে বের করে নিবা, মানগুলো প্রয়োগ করবা, যোগ বিয়োগ গুণ করে ক্যালকুলেশন করলেই অ্যানসার। এইটাই অনেকেই পারে না, তাহলে সে তো কপাল পুরো আমি মনে করি। ঠিক আছে, তো যাই হোক তোমরা মধ্যক অবশ্যই বুঝতে পারছো। তোমাদের তো আমি মধ্যক শেখালাম, তো প্রচুরক তো আরো সহজ, তাই না? কারণ প্রচুরক করতে গেলে কি বলতো, কোনো কিছু বের করা লাগে না। আমি প্রথমেই লিখে দিছি নিয়মে, বেসিকের নিয়ম প্রথমে লিখে দিছি যে প্রচুরক করতে গেলে কোনো কিছু করা লাগবে না, শুধু সূত্র মুখস্থ করলে হবে এবং সূত্র অনুযায়ী কিভাবে করতে হয় এটা শিখতে পারলে না। ঠিক আছে, তো দেখো আমি সেই অনুযায়ী করছি দেখো। তবে হ্যাঁ, উদ্দীপকটা প্রয়োজন, উদ্দীপক থেকে নিয়েই করব, কিন্তু মানে কোনো কিছু বের করা লাগে না, এই হলো বিষয়। তো দেখো এখানে লিখবা, এখানে সর্বাধিক গণসংখ্যা বলো। তুমি খেয়াল করে দেখো তো, এখানে যে গণসংখ্যা আছে 4 6 10 12 8, সবচেয়ে বড় গণসংখ্যা কত? অবশ্যই কি 12 না? 12 না বলো। তাহলে লিখবা এখানে সর্বাধিক গণসংখ্যা 12, অর্থাৎ যে সবচেয়ে বড় গণসংখ্যাটা পেলে তার শ্রেণীব্যাপ্তিটা কি বলতো প্রচুরক শ্রেণীব্যাপ্তি, তার শ্রেণীব্যাপ্তিটা কি বলতো প্রচুরক শ্রেণীব্যাপ্তি। বুঝতে পারছো? তো দেখো এটাকে লিখছি প্রচুরক শ্রেণীব্যাপ্তি, তাহলে কত হলো 61 থেকে 70। এবার তাহলে কি করব, আমার যেহেতু প্রচুর শ্রেণীতে বের হয়ে গেছে, তাহলে আমরা সরাসরি সূত্রের মাধ্যমে প্রচুরক বের করে দেব। খেয়াল করে দেখো, আমরা জানি প্রচুর সূত্র লিখেছি l প্লাস, আমরা প্রথমে লিখে আসছি l প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h। এখন দেখো l কি, f1 f2 বা h কি, এগুলা অবশ্যই তুমি l আর h মধ্যক করার সময় পরিচিত হয়েছো। ঠিক আছে, কিন্তু f1 আর f2 কি এটা তোমার জানতে হবে, তাই না? তো খেয়াল করে দেখো, তার পাশে দাগ দিয়ে দেখো সুন্দরভাবে সাইডে, তুমি এভাবেই করবা, আমি যেভাবে করছি এভাবে করলে তুমি নাম্বার পাবা, কোনো সমস্যা নাই। এল এর মান দেখো, এল বলতে এই যে প্রচুরক শ্রেণীব্যাপ্তি ছোট সংখ্যা কোনটা 61, আর f1 আর f2 করতে তোমাকে একটু উদ্দীপকে আসতে হবে, অর্থাৎ যে বক্সটা দেয়া আছে এটা এটা থেকে আবার আসতে হবে, এসে এখান থেকে করতে হবে। খেয়াল করে দেখো, তুমি যে সবচেয়ে বড় যে গণসংখ্যা পেয়েছো না, এই সবচেয়ে বড় গণসংখ্যা থেকে, ঠিক আছে, পূর্বের গণসংখ্যা বাদ দিলে কি পাওয়া যায় f1। দেখো আমি করেছি, দেখো 12 থেকে 10 বাদ দিছি, দেখছো 12 থেকে 10 বাদ দিছি, দেখছো? তাহলে 12 থেকে 10 বাদ কত থাকে 2। আবার সেম একই রকম f2 মান বাই করলে এই 12 থেকে আবার কত বাদ যাবে 8। অর্থাৎ সবসময় তো 12 থাকবে তা না, আমি এটা বলতে চাচ্ছি সবচেয়ে যে প্রচুরক যে সর্বাধিক যে গণসংখ্যা থাকবে তার থেকে পূর্বের গণসংখ্যা বাদ দিলে f1, পরবর্তী গণসংখ্যা বাদ দিলে কি বলতো শোনা f2। ঠিক আছে স্টুডেন্ট, বুঝতে পারছো? আর এই মানটা শ্রেণীবিন্যাস তোমরা জানোই। তাহলে আমি চারটা মান পেয়ে গেলাম, সুন্দর করে মানগুলো বসাই। দেখো এল এর মান বসালাম কত, দেখো এল এর মান বসালাম তোমার 61 প্লাস হতে প্লাস f1 এর মান কত 2, আবার নিচে বাই দে f1 এর মান 2 প্লাস f2 এর মান 4 ইনটু কি বলতো h এর মান কত 10, যেটা আমরা এখানে পাইছি। খেয়াল করে দেখো, তাহলে 61 কত 61, 10 দিয়ে এটা যেহেতু গুণাকার আছে লবের সাথে, 10 দিয়ে 2 গুণ করলে কত 10 গুণ 20, আর 2 আর 4 যোগ করলে কত 6। 20 যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি বলতো কত পাবে 3.3333 সামথিং এরকম বাড়ছে, তোমরা ক্যালকুলেট করলে দেখতে পারবা। ঠিক আছে, তো 61 এইভাবে রাখছি, আর এই 3.33 61 যোগ করলে কত হয় 64.333। তো স্টুডেন্ট তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে প্রচুরক কত সহজ, তাহলে তুমি অ্যানসার পেয়ে যাবে একদম ইজি। তাহলে কি করলাম, মানগুলো বের করে প্রয়োগ করে যোগ করলে অ্যানসার। আশা করি বুঝতে পারছি, এত ইজি। এবার আমি দেখো গণমান আমি কি লিখছিলাম, দেখো তো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো।
নির্ণয় করো সংক্ষিপ্ততার গড়। কারণ 9, 10 এর এবং এসসি ক্যান্ডিডেট যারা তাদের গাণিতিক গড়টা খুব একটা আসে না, শুধু সংক্ষিপ্ত গড়টাই বেশি আসে, বুঝতে পারছো? তো সংক্ষিপ্ত গড়টা দেখো সবাই, আমি শুদ্ধভাবে করে দিয়েছি এখানে দেখো। সংক্ষিপ্ত পদ্ধতি গড় করতে হলে তোমাকে 5টা ঘর কলাম করতে হবে। কয়টা কলাম করতে হবে? 5টা কলাম করতে হবে। আর এখানে যে কয়টা ঘর থাকবে তার থেকে বলতো একটা র নিতে হবে বেশি। 5টা কলাম বলতে যে লম্বা লম্বা যে লাইন ঘরগুলো আছে 1টা 2টা 3টা 4টা 5টা। আর র গুনবে এখানে কয়টা দেখো 1 2 3 4 5 6। আমি দেখো 1 2 3 4 5 6 আর একটা বাড়তি 7টা ঘর নিছি। অর্থাৎ যে অঙ্কে যেমন আসবে সে অঙ্কে সেমন ঘর নিবা র, কিন্তু কলাম তো 5টাই হবে। এত কেন? কারণ আমাকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় করতে হলে শ্রেণীব্যক্তি, মধ্যমান, তারপর তোমার কি গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং সাবমিশন এফআই ইউআই লাস্টের মানটা ঘরটা লাগে, তার জন্য 5টা ঘর লাগে। তো খেয়াল করে দেখো স্টুডেন্ট, এই শ্রেণীব্যক্তি আর এই গণসংখ্যা আমি দেখে দেখে এখানে দেখে দেখে তুলে দেবো, একদম দেখে দেখে। শ্রেণীব্যক্তি গণসংখ্যা উদ্দীপকটাই দেখে দেখে তুলবো, বুঝতে পারছো? তারপর মধ্যমান বাই করবো। মধ্যম বাই করতে খুবই ইজি। দেখো এই যে শ্রেণীবৃত্তি থাকবে সেই শ্রেণী দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। 31 আর 40 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, দেখো কত হয়? 35.5 বাড়াবে। দেখো তুমি ক্যালকুলেটরে 100 এবং 41 সাথে 50 যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো 45.5 বাড়বে। তো মুখে মুখে করতে পারবে, কোনো সমস্যা নাই। এভাবে প্রত্যেকটা যোগ করে করে 2 দিয়ে ভাগ করলে এই 35.5 45.5 তারপর 55.5 65.5 75.5 এভাবে বাড়াবে, বুঝতে পারছো? এরপরে কাজ দেখো, আসলে এই ধাপ বিচ্যুতির যে ঘরটা আছে এই ঘরটা একটা নিজের সূত্র আছে, আমরা আসলে সূত্র অনুযায়ী করব না, ওটা করতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে? আমরা একটা শর্টকাট নিয়মে করব। তো কিভাবে করব? শর্টকাট নিয়মে, ঠিক আছে? শর্টকাট নিয়মে খুবই সহজ। আমাকে এখানে ঘরগুলো গুনতে হবে। কয়টা ঘর আছে দেখো তো? 1 2 3 4 5। ভাই বিজোড় সংখ্যা হলে তো ধরো খুবই সহজ, বুঝতে পারছো? যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তো ধরো লাখ, আর কোনো ঝামেলা নাই। জোড় সংখ্যা হলো কঠিন তা না, গোচর সংখ্যা হলো সহজ, কিন্তু বিজোড় সংখ্যা হলে আরো বেশি সহজ, ঠিক আছে? জোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যা হলে কেমন সহজ? এর মাঝখানে ঘর খুঁজতে আমার সময় লাগবে না। পারবা তোমরা নিজেরাই পারবা। দেখো মাঝখানে ঘর কোনটা? অবশ্যই তোমরা দেখছো এটা 51 থেকে 60। 51 থেকে 60 এর ঘরটা মাঝখানে, কারণ উপরে দুটো লাস্টে দুটো, তাহলে মাঝখানে ঘর কোনটা? 51 থেকে 60। তাহলে 51 থেকে 60 যে মাঝখানে ঘর, সেই ঘর সরাসরি আমরা কি দেবো তো? এই জিরোটা দেব। জিরো দিছি। এরপরে উপরে যে কটা ঘর থাকবে সেগুলো সব ঋণাত্মক মান দিবা, নিচে যে কটা ঘর সব ধনাত্মক মান দিবা। ঋণাত্মক মান কি? -1 -2, ঋণাত্মক ধনাত্মক মান +1 +2 +2 উল্লেখ করে দেওয়া লাগে না, তোমরা সবাই জানো এটা, ঠিক আছে? তাহলে উপরেগুলো কি দিবা? 0 থেকে উপরে যে কটা ঘর থাকবে সেগুলো কি দিবা? ঋণাত্মক মান দিবা। অর্থাৎ আরেকটা ঘর থাকলে কি তা -3, আরেকটা ঘর থাকলে -4, যেহেতু ঘর দুইটা আছে তাই -1 -2, নিচেও ঘর দুইটা আছে তাই +1 +2। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর পরবর্তী ঘর দেখো আমি কি লিখেছি দেখো তো? সাবমিশন এফআই ইউআই লিখেছি, ঠিক আছে? সাবমিশন, সরি এখানে শুধুমাত্র এফআই ইউআই লিখলে হবে, সাবমিশনটা লেখা যাবে না। এফআই ইউআই কি লিখেছি? এফআই ইউআই। এফআই ইউআই দেখো, এফআই আর ইউআই অর্থাৎ আমি যে ধাপ বিশিষ্ট সংক্ষিপ্ত নামকে ইউআই হিসেবে ধরছি, আর এফআই বাই গণসংখ্যা। এই দেখো ছোট্ট করে লিখছি, আসলে আমার এই অঙ্ক করতে গেলে অনেক বড় একটা বোর্ড লাগে, ঠিক আছে? তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে খুব সুন্দরভাবে তোমার সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? তুমি সুন্দরভাবে বুঝে নাও, আমার কথাগুলো একটু শোনো, ঠিক আছে? তাহলে তুমি আরো ভালো বুঝবা। একদম মনোযোগ সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তুমি পূর্ণাঙ্গভাবে শিখতে পারবে এবং পুরোপুরি নাম্বার পাবা। তো খেয়াল করে দেখো, এফআই আর ইউআই মানে এফআই বাই গুণাকার আছে, গুণাকার আছে দেখো, এফআই এখানে গুণাকার আছে, তাহলে গুণাকার থাকা মানে এফআই বাই গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 2 গুণ করলে কত? 4 2 গুণ 8 আর মাইনাস আছে, প্লাস মানে -8। আবার 6 কে 6 মাইনাস প্লাস মানে -6। এবার 0 এর সাথে যাই গুণ করো না কেন 0 হয়, 0 এর সাথে 10 গুণ করলে 0ই হয়। আবার এখানে দেখো 12 দিয়ে 1 গুণ করলে কত? 12 কে 12, 8 গুণ কত? 16, ঠিক আছে? এবার দেখো গণসংখ্যাগুলো আমরা যোগ করছি, কারণ এই এর মানটা লাগবে আমার অঙ্ক করতে গেলে। তাহলে গণসংখ্যা যোগ করলে কত হয়? 40, এটা আমরা অন্য অঙ্কেও পাইছি, ঠিক আছে? খেয়াল করে দেখো, এবং তারপরে এইগুলা যোগ বিয়োগ করতে হবে, কারণ এখানে লাস্টে সাবমিশন এফআই ইউ এর মান লাগবে। তো এখানে মাইনাস গুলো যদি আমি যোগ করি তাহলে হচ্ছে মাইনাস কত হচ্ছে বলো? মাইনাস হচ্ছে 14, -8 আর -6, আর প্লাস গুলো যোগ করলে হচ্ছে +28। তাহলে এখানে প্লাস মানে মাইনাস বিয়োগ করতে পারছো, 28 থেকে 14 বাদলে কত থাকে? অবশ্যই 14, আর বড় সঙ্গে প্লাস তাই +14। তাহলে এখানে +14 উল্লেখ করে দেওয়া লাগে না, তাই এখানে সাবমিশন এফআই ইউ এর মান 14 +14।
দেখো আমি পাশে, যেহেতু আপনার বক্সের কাজ শেষ, যখন এর বক্সের কাজ শেষ হয়ে যাবে তখনই দেখবা আমি বেসিকে সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র প্রথমে শুরুতেই লিখে নিয়েছিলাম যে x বার সমান সমান a প্লাস সামেশন fi uy বাই n গুণ x। এই জন্য n এর মান লাগবে আর সামেশন fi uy এর মান লাগবে, যেটা তোমাকে বক্স করে করতে হবে। এই পাঁচটা কলামে ঘরের মাধ্যমে করতে হবে যে কোনো অঙ্ক। সবসময় যে পাঁচটা ঘর মানে মানে পাঁচটা ঘর বলতে মানে ছোট্ট একটা অঙ্ক হবে তা না, একটু বড় অঙ্ক আসতে পারে। যে অঙ্কই আসুক না কেন তুমি এই নিয়মেই করবা। সুন্দরভাবে টেবিলটা করার পরে সাবমিশন fi মান বাই করার পরে নির্ণয় গড় সূত্র লিখবা। গড় সূত্র তো আমি এর আগে লিখেছি, তোমাকে দেখাইছি বেসিক ক্লাসে। x বার সমান a প্লাস সাবমিশন fi uy বাই n গুণ x। সাবমিশন fi মান তুমি তো 14 পাইলে এখানে, আর n এর মান পাইলে 40। এর মানটা বাই করতে হবে কিভাবে দেখো তো, যে শুধু তোমার ধাপে 0 দিয়ে ধরছি না, এই সোজাসুজি এসে এই যে মধ্যমানের যে সোজাসুজি যে মানটা থাকবে, 0 সোজাসুজি যে মধ্যমানের ঘরে যে মানটা অর্থাৎ x এর যে ঘরে যে মানটা আছে, এই মানটা তোমার হলো এর মান অর্থাৎ 55.5, সেটা দেখেন তুমি লিখবা। আর সামেশন f এর মান বসাবা, n এর মান বসাবা। এই শ্রেণীতে 10 করে, প্রত্যেকটা অঙ্কে 10 করে আছে, তাহলে 10 সব অঙ্কে এমন থাকবে তা না, এক এক অঙ্কে একরকম থাকতে পারে। তারপর তাহলে কি 10 দিয়ে 14 গুণ করবা, 140 নিচে 40 সমানই আছে। 55 আমরা এই পাশেই রাখছি, আগে আমরা এই পাশে কাজ করে নেব গুণের কাজ। এটাতে ভাগ করে বানাচ্ছে 3.5। এই 3.5 55.5 এর যোগ করলে হয় 59। খুব সহজ, একদম ইজি। তো স্টুডেন্ট, এর পরবর্তী ক্লাসে তোমাকে লেখচিত্র, বহুভুজ রেখা, অজীব রেখা কত সুন্দরভাবে খুব সহজে খুব টেকনিকে, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে খুব সহজে দ্রুত করা যায় সেটা তোমাদের আমি শিখাই দেবো। সবাই ভালো থাকবে স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।